গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী 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 বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন তো শ্রাবণ মাস চলছে, আপনারা সকলেই জানেন। শ্রাবণ মাস হচ্ছে বড় মার জন্ম মাস। সৎসঙ্গীদের কাছে তো খুবই একটা পবিত্র মাস। এই সময় সমস্ত মন্দিরে, অনেকেরই বাড়িতে মাতৃ সম্মেলন চলছে। সবাই আমরা মোটামুটি মাতৃ সম্মেলন নিয়ে আমরা মেতে আছি, প্রত্যেকেই মেতে আছেন। এরপরেই আসছে ভাদ্র মাস, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস। তখন আমরা বিভিন্ন জায়গায় মন্দিরে, কারো বাড়িতে সৎসঙ্গ নিয়ে মেতে থাকবো। তা আজকেই বড় মার সেরকম কিছু কথা আপনাদের শোনাবো। আপনারা কমেন্ট করে বলবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে শুরু করি, আজকে আর বেশি দেরি করছি না। দীপরক্ষী গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে আপনাদের বড়মার নিজের কিছু কথা আজকে আপনাদের পড়ে শোনাবো। আপনারা শুনে বলবেন আপনাদের কেমন লাগছে। স্মৃতি রোমন্থন করে শ্রী শ্রী বড়মা বলতে লাগলেন তার ছোটবেলাকার নানা গল্প, তার জীবনের কথা। তারই কাছে শোনবার আগ্রহে আরো একটু এগিয়ে বসলাম। শ্রী শ্রী বড়মা শুরু করলেন, আমি কিছু জানতাম না। শ্বশুর বাড়িতে এসে আমাকে সব শিখে নিতে হয়েছিল। গুঁতো খেতে খেতে শিখেছিলাম। আর না তো কইতাম না। কোনো কাজের কথা বলে যদি কেউ জিজ্ঞাসা করতো পারবা, আমি ঘাড় নেড়ে হ্যাঁ উত্তর দিতাম। কথা বলা তো নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই। তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এই রকম ভাবে শ্বশুর বাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুজি রাঁধতে গিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই হ্যাঁ। নেই কোনো কাজে। তারপর রাঁধতে গিয়ে পোড়ায় ফেললাম। এর জন্য বকাও খাইছি খুব। তাতে আপনার মনে কষ্ট হতো না? শ্রী শ্রী বড়মা হেসে ফেললেন, বললেন, মোটেই না। কারণ আমি তো কাজ জানি নে, আমার শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে আর শিখতে শিখতে আমার 14 বছর বয়সের মধ্যেই আমি একেবারে এক্সপার্টও হয়ে গেলাম, অর্থাৎ দক্ষ হয়ে গেলাম। বড়মা হাসছেন, সাথে সাথে আমরাও হাসছি। আবার বলে চলেছেন, একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল। জিজ্ঞাসা করতেই আমি কলাম, হ্যাঁ পারবো, কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নাই তার কি আমি জানি? শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে। ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো। তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর আমি জানি? আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন। আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা আস্ত তালের আঁটি একটু দুধের মধ্যে করে বসায় দিলাম। শ্বশুর দেখে বললেন, এ করিছ কি? তারপর বলে দিলেন কেমন করে তালক্ষীর করতে হয়। তখন শিখলাম তালক্ষীর করা। মুগ্ধ হয়ে শুনছি শ্রী শ্রী বড়মার জীবনের বিচিত্র কাহিনী। এই সময় পূজনীয়া ছোটমা ঘরে এলেন। শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? শ্রী শ্রী বড়মা, জীবনী হচ্ছে, জীবনী বলে খুব হাসতে লাগলেন। ছোটমাও হাসলেন। তারপর আবার পূর্বসূত্র ধরে শ্রী শ্রী বড়মা বলতে লাগলেন, সংসারের কাজ করতে হতো, কিন্তু ভয় করলে চলবে না। ঘরের পেছনে বাঘ ডাকছে, আর আমি ঘরের মধ্যে বসে বসে রাঁধছি। বাড়ির মধ্যে আর তো মেয়ে মানুষ নেই তখন। একদিন শ্বশুর বলেছিলেন, ঢেকি ঘর গোবর দিয়ে রেখো, সকালে লাগবে। তা আমার ঘুম ছিল খুব বেশি, ঘুমায় পড়েছিলাম। রাত্রে যখন ঘুম ভাঙলো
তখন মনে পড়ল কাজ তো হয়নি। তখন সেই রাত্রে ঢেকি ঘর গোবর দিলে বসে বসে। ঘর তো সামান্য একটা বনের বেড়া, বাঘ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর সেই বাঘের ডাকে মাটি কেঁপে কেঁপে উঠত। ভয় করলে চলবে না। অবশ্য ভয় আমার করতোও না। তার জন্য আবার বাড়ি থেকে বলতো, ভয় নেই যার, জাত যায় তার। কাম করলেও এই বকুনি আমার শুনতে হতো। গাছের তলায় আম পড়ে ধূপ হয়ে থাকতো। বাঘের ভয়ে কেউ যেত না, আমি কুড়িয়ে নিয়ে আসতাম। ভয় না থাকার জন্য রাগ করতো সবাই, কিন্তু খাওয়ার সময় মজা করে খেত। তা আপনারা এই ঘটনাগুলো শুনে বুঝতেই পাচ্ছেন যে বড়মা কিরকম ছিলেন। বড়মার ভয় বলে কিছু ছিল না, উনি ভয় পেতেন না। এই যে বাঘ ডাকছে বা কোনো কাজে তাকে যদি কোনো কাজ করতে বলা হতো, তিনি কোনোদিনই না বলতেন না। সব কাজে তিনি এগিয়ে যেতেন, কোনো কাজ বলে তিনি পিছু পা হতেন না। এবং এরকম করে করে তিনি অনেক কাজ, সংসারের বহু কাজ তিনি শিখে নিয়েছিলেন, করায়ত্ত করেছিলেন। তাহলে বড়মা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পরিপূরক। এবং বড়মা তার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাড়ির প্রত্যেকের ওপরই খেয়াল রাখতেন, তাদেরকে দেখতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রতিও তার খেয়াল ছিল। শ্রী শ্রী ঠাকুরের কখন কোন জিনিস লাগবে, কোন জিনিস দরকার হবে, তিনি সব দিকেই খেয়াল রাখতেন। এরকমই ছিলেন বড়মা। আপনাদের তো আগেই বললাম যে এখন সব জায়গায় মাতৃ সম্মেলন হচ্ছে, কারো বাড়িতে, মন্দিরে, বিভিন্ন জায়গায় মাতৃ সম্মেলন হচ্ছে। তাই এরকমই এক জায়গায় শুনেছিলাম ঘটনা যে এক মা বলেছিলেন আমার বাড়িতে একদিন মাতৃ সম্মেলন হোক, কোনো এক জায়গায় আর কি। তা সবাই বলল ঠিক আছে, আপনার বাড়িতেই তাহলে মাতৃ সম্মেলন করা হবে। তা সেই মায়ের বাড়িতে সবাই মিলে গেলেন, মাতৃ সম্মেলন হলো। সবকিছু মাতৃ সম্মেলন হয়ে যাওয়ার পর জানা গেল যে সেই মা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত নন। তখন সবাই বলল, আপনি তো আগে আমাদের বলেননি যে আপনি দীক্ষিত নন। তিনি তখন বললেন যে আমি যদি বলতাম যে আমি দীক্ষিত নই, আপনারা আমার বাড়িতে মাতৃ সম্মেলন করতেন না। আর তাছাড়া আমি জানতে চেয়েছিলাম ঠাকুর কিরকম, বড়মা কিরকম, আমি জেনে বুঝে তারপর আমি দীক্ষা নেব। সেই জন্যই আমি আপনাদেরকে মাতৃ সম্মেলনের জন্য অনুরোধ জানিয়েছিলাম। তাই মাতৃ সম্মেলন দেখে ঠাকুর বড়মা সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আমার খুব ভালো লাগলো। আমি এবার দীক্ষা নেব বলে স্থির করেছি। এরকম একটা ঘটনা। আমাদেরও সেরকম চেষ্টা করতে হবে যেন আমরাও বড়মার মতো হয়ে উঠতে পারি। বড়মা যেরকম ছিলেন, তার স্বামীর প্রতি তার যেমন খেয়াল থাকতো, তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি তার যেমন খেয়াল থাকতো, তিনি যেমন সবাইকে ভালোবাসতেন, প্রত্যেকের সেবা করতেন, আমাদেরও ঠিক সেরকম ভাবেই হয়ে উঠতে হবে। আমরা পুরোপুরি যেন আমরা শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠতে পারি। তা আপনাদের এই ব্যাপারে কয়েকটা ঘটনা শোনাই। আমার মায়ের মুখে শুনেছিলাম। আমার মা তো বহুদিন আগে দীক্ষা নিয়েছিলেন। মা তখন অনেকটাই ছোট। তা মায়ের মুখে শুনেছিলাম যে তখন শ্রী শ্রী ঠাকুর, বড়মা দুজনেই দেহে ছিলেন। দেওঘরে মা, আমার দিদা, আমার দাদু এরা সবাই যখন দেওঘরে গেছিলেন, আমার মাও ছিলেন, মামারাও ছিলেন। তখন হয়তো শ্রী শ্রী ঠাকুরের কাছে কোনো ব্যাপারে কেউ কিছু হয়তো জিজ্ঞেস করতে এলো, বলতে এলো, কিছু জানতে এলো। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যা বড় বউয়ের কাছে যা। শ্রী শ্রী ঠাকুর তাদেরকে বড়মার কাছে পাঠিয়ে দিতেন। তারপরে আমি আমার মায়ের কাছে এটাও শুনেছি যে বিকেল বেলা এই হয়তো ৩টে, ৩:৩০ কি ৪টে এই সময় শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের জন্য একটা ছোট্ট কাচের গ্লাসে করে ফলের রস নিয়ে এসে খাইয়ে দিতেন। এই ঘটনাগুলো আমার মায়ের কাছেই শুনেছি বড়মা সম্বন্ধে। তাই আজকে আপনাদের একটু শোনালাম বড়মার জন্ম মাসে। আমার মায়ের মুখে এটাও শুনেছিলাম যে আমার মা, দিদিমা ওনারা সবাই যখন বড়মার কাছে গিয়ে হয়তো বসতেন, তা বড়মা তার ছোটবেলাকার কথা, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বিয়ের পরের কথা অনেক কিছু তাদেরকে শোনাতেন। আমার দিদিমা, মা সবাই শুনতেন আর খুব ভালো লাগতো তাদের। এগুলো আমার মায়ের মুখেই শোনা। মানে এরকমই ছিলেন বড়মা। বড়মার কথা বলে তো আর শেষ করা যায় না। শ্রী শ্রী ঠাকুরের কথা বলেও যেমন শেষ করা যায় না,
শ্রী শ্রী বড় মার কথা বলেও শেষ করা যায় না। তিনি ছিলেন একজন মহীয়সী মহিলা। তিনি মানে তার কোনো তুলনাই হয় না এইরকম। তাহলে আজকে আর ভিডিও বড় করছি না। এই পবিত্র শ্রাবণ মাস আপনারা সবাই বড় মাকে নিয়ে কাটান, মাতৃ সম্মেলন করুন। শ্রী শ্রী ঠাকুরের কথা, বড় মার কথা খুব বেশি বেশি করে যাজন করুন। অনেক মানুষকে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিয়ে আসার চেষ্টা করুন এবং ডিপি ওয়ার্কস করুন। ডিপি ওয়ার্কস করেও যারা ঠাকুরের চরণ থেকে দূরে সরে গেছেন তাদেরকে, সেসব মানুষকে ফিরিয়ে আনুন। আজকে এখানেই শেষ করছি, আর বড় করছি না। আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বড় মাকে নিয়ে, পরম পিতাকে নিয়ে কাটান, মাতৃ সম্মেলন করুন। পরম পিতার চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।